ভারত ইসরায়েলের কাছ থেকে অনেক বেশি অনুপ্রাণিত। ভারত ইসরায়েল থেকে যুদ্ধ সরঞ্জাম কিনেছে ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি ইসরায়েলের মিডিয়ার প্রোপাগান্ডা আমদানি করেছে। এই যেমন ধরুন, ভারতীয় মিডিয়া প্রচার করছে পাকিস্তানের মানুষ রাতে যখন ঘুমিয়েছিল তখন পাকিস্তানের পাঞ্জাবে লস্করে তৈয়বা ও জৈশ-ই মুহাম্মদের সদর দপ্তরে সন্ত্রাসীরা আরামে বিশ্রাম নিচ্ছিল। এখন সব অভিযোগ উঠেছে যে আমরা টার্গেটেড আক্রমণ করেছি। এবার একটু মনোযোগ সহকারে শুনুন। আমরা শুধু মিলিটেন্টদের নিশানা করেছি। আমরা তো কেবল শান্তি চাই। কিছু বুঝলেন? কিছু মনে পড়ছে? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন আরো বেশি মানুষের কাছে। আর আমাদের পাশে থাকার জন্য ছোট্ট একটা কাজ করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চালু করে রাখুন যেন নতুন ভিডিও মিস না হয়। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি আরজেড রাসেল আপনাদের প্রিয় প্ল্যাটফর্মে ফিরে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ইসরায়েলের সাম্প্রতিক মিডিয়া দেখুন, এই একটা কথাই পাবেন, ইসরায়েল আমাদের সভ্যতাকে বারবারিকদের হাত থেকে রক্ষা করছে। কিন্তু ভারত ভুলে যাচ্ছে যে ইসরায়েলের লড়াই নিরস্ত্র নিষ্পাপ মানুষের সঙ্গে, আর ভারতের লড়াই পাকিস্তানের সঙ্গে, যে কিনা ভারতীয় আগ্রাসন ও প্রোপাগান্ডার ভালোই জবাব দিতে জানে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ইসরায়েলি অস্ত্রগুলো কাজ করছে না, সে যতই মিডিয়া প্রোপাগান্ডা হোক বা ড্রোন। সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তান শুধুমাত্র এটাই দেখায়নি যে ভারতীয় মিডিয়া কত বড় মিথ্যাবাদী, বরং ভারতীয় বিমান বাহিনী ও সেনাবাহিনীকে বেহাল অবস্থা করে দিয়েছে। এমনকি ভারতীয় জনগণ নিজেরাই ভারতীয় মিডিয়ার করুণ অবস্থা, হতাশাজনক ও দুঃখজনক অবস্থা তুলে ধরছে। এই যুদ্ধে পাকিস্তানের 3টি প্রধান যুদ্ধ কৌশল ছিল। চলুন সেগুলো বিস্তারিত দেখি। দুই পক্ষের সশস্ত্র বাহিনীর প্রধানেরা ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পাকিস্তানের দিকে তাকালে দেখা যায় সব প্রধানই ছিলেন বেশ শান্ত ও সংযত। তারা তথ্য ও পরিসংখ্যান উপস্থাপন করে কথা বলছিলেন এবং ভারতীয় মিডিয়ার অদ্ভুত সব খবরকেও ধারাবাহিকভাবে ডিবাঙ্ক করছিলেন। বিপরীতে ভারতের প্রধানেরা ছিলেন পুরোপুরিভাবে অস্থিরতা ও বিভ্রান্তির শিকার। প্রায় প্রতিটি প্রশ্নের উত্তরই ছিল, এই বিষয়ে আমরা এখন খোলাখুলি কথা বলতে পারবো না। এমনকি যখন ভারতীয় বিমান বাহিনীর প্রধানকে রাফাল ধ্বংসের ব্যাপারে প্রশ্ন করা হয়, তিনি প্রকাশ্যে স্বীকার করেন যে ভারতীয় বায়ুসেনাকে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এরপর যুক্তরাষ্ট্রের দ্য ওয়াশিংটন পোস্ট ও যাচাই করে জানায় যে অন্তত 2টি ভারতীয় রাফাল বিমান ধ্বংস হয়েছে। অফিসিয়াল প্রেস কনফারেন্সের পর আসে মূলধারার মিডিয়া। ভারতীয় মিডিয়ার একটাই এজেন্ডা ছিল, এত ভুয়া খবর ছড়াও যাতে পাকিস্তানে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়। কারণ ভারতীয়দের বিশ্বাস হলো, যদি একটা মিথ্যাকে বারবার বলা হয় তাহলে মানুষ তাকে সত্য বলে মানতে শুরু করে। এটাই যুদ্ধের বাস্তবতা। বন্ধুরা, এটা আপনার ভালো লাগুক বা খারাপ লাগুক, এটাই সত্য। করাচি উড়ে গেছে, করাচি ধ্বংস হয়ে গেছে, পাকিস্তানের আর্মি চিফকে পদচ্যুত করে গ্রেপ্তার করা হয়েছে, শেহবাজ শরীফ দেশ ছেড়ে পালিয়েছেন, পাকিস্তানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে, এই ধরনের দাবি করা হয়েছিল ভারতীয় মিডিয়া থেকে, যা কয়েক ঘন্টার মধ্যেই যাচাই করে দেখা গেছে যে এর সবকিছুই ভিত্তিহীন। আসলে ভারতীয় মিডিয়া ভুলে যায় যে এটা 90-এর দশক নয়, বরং এটা 2025 সাল। মিথ্যা খবর এখন খুব সহজেই ধরা পড়ে যায়। পাকিস্তানকে ভারতীয় মিডিয়াকে মোকাবেলা করতে খুব একটা কষ্ট করতে হয়নি।
বরং ভারতীয় মিডিয়া নিজেরই ইমেজ বিশ্বের সামনে এমনভাবে নষ্ট করেছে যে আজ ভারতীয় জনগণ নিজেরাই ভারতীয় মিডিয়াকে সমালোচনা ও ধিক্কার জানাচ্ছে, ভুয়া খবর প্রচার করছে, মিথ্যা ভিডিও ছড়াচ্ছে, গুজবকে ফ্যাক্ট বানিয়ে চালিয়েছে। চীন পাকিস্তান জোট দুই দিক থেকে খুব স্পষ্টভাবে সামনে এসেছে, যুদ্ধ সরঞ্জামের দিক থেকে ও আরেকটি হলো কূটনৈতিক ফ্রন্টে। কূটনৈতিকভাবে দেখলে চীন খুবই স্পষ্টভাবে পাকিস্তানকে সমর্থন করেছে। এছাড়া যুদ্ধের শুরুতেই চীন কাশ্মীরের সীমান্তে সামরিক এবং সমর্থনমূলক সহায়তা ও তৎপরতা শুরু করে, যাতে ভারত চাপের মধ্যে পড়ে। এছাড়াও আন্তর্জাতিক মিডিয়ার সামনেই চীন প্রকাশ্যে ঘোষণা দেয় যে তারা সব দিক থেকেই পাকিস্তানকে সমর্থন করবে। এখন আসি দ্বিতীয় দিক, যুদ্ধ সরঞ্জাম। 2025 সালের আগে পর্যন্ত প্রায় গোটা বিশ্ব মনে করত যে চীনা যুদ্ধ সরঞ্জাম মানে মানহীন ও সম্পূর্ণ অকেজো। ভারতের কল্পনাতেও ছিল না যে চীনা যুদ্ধ সরঞ্জাম পশ্চিমা সরঞ্জামের সামনে সাফল্যের সাথে পারফর্ম করতে পারবে। কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে শুধুমাত্র পারফর্মই করেনি চীনা সরঞ্জামগুলো, ভারতের প্রতিটি পশ্চিমা প্রযুক্তিকে টেক্কা দিয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে ছাড়িয়ে গিয়েছে। বিশেষ করে ফ্রান্সের রাফাল জেট, যেটি চীনা জেট J-10C এর হাতে নাকানি চুবানি খেয়ে পরাজিত হয়েছে। আজ পুরো পশ্চিমা মিডিয়া এই ঘটনায় বিস্মিত। তবে যেমনটা পাকিস্তানের এয়ার চিফ বলেছেন, রাফাল জেট যথেষ্ট ভালো, কিন্তু অনেক কিছুই নির্ভর করে পাইলটদের উপরে। এই প্রসঙ্গে আমি ভারতের উদ্দেশ্যে একটি পরামর্শ দিতে চাই, রাফাল কেনার আগে দয়া করে আপনারা আপনাদের পাইলটদের ভালোভাবে প্রশিক্ষণ দিন। আর চীন শুধু J-10Cতেই থেমে নেই, চীন পাকিস্তানকে তাদের পঞ্চম প্রজন্মের ফাইটার জেট J-35 দিচ্ছে এবং গত 6 মাস ধরে পাকিস্তান এয়ারফোর্সের পাইলটদের J-35 ব্যবহারের প্রশিক্ষণও দিচ্ছে। মনে হচ্ছে আমাদের রাফাল, যেগুলোকে সবচেয়ে উন্নত প্রযুক্তি ও অত্যন্ত ব্যয়বহুল ফাইটার জেট হিসেবে বিবেচনা করা হতো, সেগুলো J-10Cকে মোকাবেলা করে টিকতেই পারেনি এবং প্রায় পুরোপুরিভাবে গ্রাউন্ডেড হয়েছে। সত্যি বলতে পাকিস্তান এয়ারফোর্স PAF একাই শুধু ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করেনি, বরং ভারতীয় আগ্রাসনকে একেবারে চুপ করিয়ে দিয়েছে। PAF পাকিস্তান এয়ারফোর্সের প্রতিক্রিয়ায় ছিল অত্যন্ত সংযত ও শান্ত। এমনকি পাকিস্তান এয়ারফোর্সের চিফ অফ অপারেশনের প্রধান আওরঙ্গজেব প্রেস কনফারেন্স অধিকাংশ সময় হাসি মুখেই ছিলেন। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝাই যায়নি যে পাকিস্তানি এয়ারফোর্স কোনো চাপের মধ্যে রয়েছে। এখন ভারতীয় ইউটিউবারদের জিজ্ঞাসা করতে চাই, যারা আজকাল একটা মিথ্যে খবর নিয়ে খুব লাফালাফি করছে, উত্তেজনা ছড়াচ্ছে যে পাকিস্তানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে, এটা কি তাহলে একজন পরাজিত চিফের বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে, যিনি তাদের একজন নারী পাইলট ধরা পড়েছে এমন প্রশ্নের জবাবেও হাসি মুখে থাকতে পারেন? আর অন্যদিকে ভারতীয় প্রধানেরা ছিলেন সম্পূর্ণ অপ্রস্তুত, বারবার প্রেস কনফারেন্স করেই যাচ্ছিলেন। তাদের এই কথাটা বারবার বলতে হয়েছে যে আমাদের যুদ্ধ পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সঙ্গে নয়। এই একটা বক্তব্যই প্রমাণ করার জন্য যথেষ্ট যে ভারতীয় বিমান বাহিনী আসলে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে যেতে চায় না। ভারতীয় পক্ষ থেকে ক্রমাগত বলেছে যে তারা শুধুমাত্র মিলিটেন্টদের, জঙ্গিদের লক্ষ্য করেছে, পাকিস্তান আর্মিকে নয়।
একেবারে ইসরায়েলি বাহিনীর মতো নাটকবাজি। ভারত ইসরায়েল থেকে অনেকটাই অনুপ্রাণিত, কিন্তু তারা ভুলে যায় যে ইসরায়েলের সামনে এই নাটকগুলো ক্রমাগত করে থাকে, আর তাদের এই নাটকবাজি কাজে লাগে, কারণ তাদের বিপক্ষে রয়েছে নিরস্ত্র নিরীহ মানুষ। কিন্তু ভারতের বিপক্ষে আছে পাকিস্তান। সেখানে যদি তুমি একটি মিসাইল নিক্ষেপ করো, তাহলে সেখান থেকে পাল্টা 10টা মিসাইল এসে পড়বে। আর ঠিক তাই হয়েছে। DGISPR পাকিস্তানের সামরিক মুখপাত্র আগেই বলেছিলেন, যখন আমরা জবাব দেব তখন পুরো বিশ্ব তা দেখবে। ফাতেহ 1 ব্যবহার করার পর ডোনাল্ড ট্রাম্পকে ইনভলভ করে ভারতের মাত্র 3 ঘন্টা লেগেছে সিজফায়ার করার জন্য। আমি ভারতকে শুধু একটা প্রশ্নই করতে চাই, যখন তোমরা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি ছিলে না, তাহলে শুরু করলে কেন? যদি তোমার বন্ধু ইসরায়েলের মডেল অনুসরণ করতেই চাও, তাহলে একটু ভেবে নাও, একটু ভেবে দেখো, কারণ ইসরায়েলি অস্ত্র পাকিস্তানের বিরুদ্ধে খুব একটা সফল হয়নি, আর না ইসরায়েলি মিথ্যা প্রোপাগান্ডার কৌশল কাজে লেগেছে। সবাইকে শুভেচ্ছা। আজকের মতো এই পর্যন্তই। RZ রাসেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।